আমি কি অনেক জোরে কথা বলছিলাম? না, মোটেও না। আগের মতো চেয়ে থেকেই উত্তর দিল রুদ্র। এই ঘরসহ বাকি পাশের 2 রুমের মানুষ শুনতে পারবে। এত আস্তে তুমি কথা বলছিলে, বুঝলে? হরুর মুখ বিকৃত হয়ে উঠল। সে ঠোঁট কামড়ে চোখের পাপড়ি বারবার খোলা বন্ধ করে তাকাচ্ছে রুদ্রের দিকে। রুদ্র উঠে বসেছে। রুদ্র মুখের চাহনি গম্ভীর করে অরুর দিকে হালকা ঝুঁকে এসে বলে, রাতে মানুষ ঘুমায় আর পেঁচা আর নিশাচর মানুষ জাগে। তুমি তো আর মানুষের মধ্যে পড়ো না, তাই তুমি পেঁচা বুঝেছ। ভালো করে পাহারা দাও, কিন্তু একটাও শব্দ আমার কানে না আসে। যদি আসে তাহলে তোমাকে ধরে আমাদের বাড়ির পেছনে একটা বটগাছ আছে, সেখানে ছেড়ে দিয়ে আসবো। রুদ্র থামে। অরুর করুণ হয়ে আসা চেহারার দিকে তাকিয়ে আবারও বলে, সেখানে শুনেছি অনেক শাকচুন্নি থাকে। তাদের সাথে মন খুলে নিজের বেদনার কথা বলো। এমনিতেও রাতে আল্লাহ তোমার কথা শুনবে না, একমাত্র শাকচুন্নিরাই আছে যে তোমার কথা শুনবে। আর তোমার মনের কষ্টের কথা নিজের অন্তরের একদম ভেতর থেকে বুঝতে পারবে। বুঝতে পেরেছ? আশা করি এত বড় ভাব সম্প্রসারণ করার পর তুমি হয়তো আসল সারাংশটা বুঝতে পেরেছ। আর যদি না পারো তাহলে সোজা বটগাছের কাছে চলে যাও, ওখানে বসবাসকারী লোকেরা ভালো করে বুঝিয়ে দেবে। বলেই রুদ্র নিজের বাম হাত দিয়ে হুডির পেছনের টুপি দিয়ে মাথা সহ পুরো মুখ ঢেকে দেয়। আগের মতো আবার শুয়ে পড়ে। চোখ বুজার আগে রুদ্র আবারও কড়া গলায় বলে, এবার যদি একটা শব্দ কানে আসে তাহলে কানের নিচে এমন বাজাবো শব্দ করাই ভুলে যাবে। বলে সব চুপ। পুরো ঘর আবারও হাহাকার করছে কোনো শব্দ ছাড়া। রুদ্র ঘুমানোর আগে এবার ঠিকটা লাইটটা অফ করলো। লাইট অফ করতে ওরও নিজের বোধ শক্তি ফিরে পেল। সঙ্গে সঙ্গে চমকে ওঠে। কিন্তু রুদ্রের প্রত্যেকটা বাক্য এখন অরুর কানে পাচ্ছে। সে কিচ্ছু না বলে চুপচাপ অন্ধকারে বসে রইল, মুখ বেজার করে। রুদ্রের ভয়ঙ্কর চক্রে এবারে মনে মনে কোনো কথা বা রুদ্রকে 2-4টা থাপ্পড় মারতে পারল না। যদি রুদ্র জেনে যায়। খানবাড়ি ছাদে দাঁড়িয়ে আছে তানিয়া আর অরিন। তানিয়া অরিনকে ডাকাত ভেবে ছুরি আঘাত করতে গিয়েছিল। একটু হলে ছুরির ফলা অরিনের গায়ে লেগে যেত, কিন্তু শেষ মুহূর্তে অরিন তানিয়াকে ঠেকিয়ে এনেছে। এখন দুজনই ছাদে এসে দাঁড়িয়েছে। অরিন সিগারেটের শুক টান দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, একটু হলেই তো মেরেই কথাটা ফেলতে। তানিয়ার কানে বিষের মতো ঢুকলো। লজ্জায় তানিয়ার পুরো মুখ কুঁচকে আসে। সে চোখ বুজে কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি বুঝতে পারিনি যে আপনি আসছেন। আমি ভেবেছিলাম। চোর ভেবেছিলে তাই তো? তানিয়ার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলে অরিন। তানিয়া মাথা নাড়ায়। অরিন মুচকি হাসলো। তারপর তিরস্কারের ভঙ্গিতে বলল, মেরে ফেললে সমস্যা হতো না, খুশি হতাম। এখন যা যন্ত্রণা ভোগ করছি তার থেকে তো মুক্তি পেতাম। অরিনের মুখে এহেন ধরনের কথা শুনে চমকে ওঠে তানিয়া। পর মুহূর্তে বুঝতে পারলো কোন কষ্টের থেকে এসব কথা বলছে অরিন। নিজের প্রিয় বান্ধবী হিসেবে অরুণ এমন অবস্থা দেখে তানিয়ারই পরাণ কেঁপে ওঠে। সেখানে অরিন তো বড় ভাই। তার মনের কেমন অবস্থা তা তো আর মুখে বর্ণনা করা সম্ভব নয়। তানিয়া একটু উস্কো খুস্কো ভাব করে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার কাছে কি একটা জিজ্ঞেস করতে পারি? জানি উচিত নয়, কিন্তু আমার বান্ধবীর জন্য জানতে চাইছি। অরিন আস্তে করে আর চোখে তাকায় তানিয়ার দিকে। তানিয়া সেই চাহনিতে কেমন নিরুৎসাহিত হয়ে পড়ে। অরিন ব্যাপারটা বুঝতে পেরেছে। সে সামনে রাতের আকাশের দিকে তাকিয়ে বলে, জিজ্ঞাসা করো, যদি মনে করি উত্তর দিব। না হলে উত্তর পেয়ে যাবে, না হলে নাই। বলেই আবার সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়ে। আজ রাতের আকাশে শত তারার সমাহার। কিসে এত খুশি জেগেছে এই আকাশে? তানিয়া আমতা আমতা করে বলে, আচ্ছা, আপনার আর রুদ্র স্যারের মধ্যে সম্পর্কটা কি? মানে আপনাদের দুইজনকে দেখে মনে হচ্ছিল আপনারা একে অপরকে চেনেন। তানিয়ার প্রশ্নে অরিন চোয়াল শক্ত হয়ে ওঠে। হাত মুঠো হয়ে আসে। তানিয়া ঘাবড়ে যায়। একটা সহজ প্রশ্ন করেছিল, কিন্তু তাতে যে অরিন এমন রিয়েকশন করবে তা মোটেও বুঝতে পারেনি তানিয়া। তানিয়া ঢোক গিলে তারপর আস্তে আস্তে বলে, আপনি যদি না বলতে চান তাহলে ঠিক আছে, আমি তো এমনিই জিজ্ঞেস করেছিলাম। সারা রাত ঘুমোতে পারিনি ওরু। ভোর রাতে এসে ঘুম এসেছে একটু করে। সে এখনো ঘুমোচ্ছে। ঠক 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 শব্দ হয় দরজায়। ওরু ধড়াম করে উঠে বসে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ওরু। সে পাশে তাকিয়ে দেখে রুদ্র সেখানে নেই। হঠাৎ উঠে গেছে রুদ্র। তাহলে কি অনেক সকাল হয়ে গেছে? ওরু ঘাবড়ে যায়। নতুন বউ দেরি করে উঠলে কি মনে করবে শ্বশুরবাড়ির লোকেরা? অরু ধূসর রঙের দেয়ালে চোখ বুলিয়ে দেয়াল ঘড়ি খুঁজল। নেই, কোনো ঘড়ি নেই। কি অদ্ভুত! অরুর ভীষণ রাগ হলো রুদ্রের উপর। কেমন বেয়াদব লোক, যে কিনা নিজের ঘরে ঘড়িই রাখে না। মনে মনে গালি দিয়ে খাট থেকে নামে অরু।
দরজার সামনে যেয়ে দরজা খুলতে যাবে, তখনই দেখে দরজা খোলা। ওরু আস্তে করে দরজা খুলে সামনে স্থির হাসি খুশি মুখ দেখে ওরু একটু শান্ত হলো। সে সম্পূর্ণ দরজা খুলে সোজা হয়ে দাঁড়ালো। বিথি ওরুকে মাথা থেকে পা পর্যন্ত দেখে অট্টহাসিতে ফেটে পড়ে। ওরু একটু অবাক হয়, এমনকি দেখলো যার কারণে এমনভাবে মুখ টিপে হাসছে। ওরু একটু নিজের দিকে চোখ বুলাতেই টেপায়, কারণ তার এমন হুলিয়া দেখে যে কেউই হাসবে, যথেষ্ট স্বাভাবিক। ওরু কিভাবে স্বাভাবিক থাকবে বুঝতে পারছে না। তারপর আবার বিথি সম্পর্কে বয়সেও সব দিক থেকেই বড়, সেখানে দাঁড়িয়ে ওরু তাকে কিছু বলতেও পারবে না। ওরু লজ্জায় মুখ লাল হয়ে আসে। বিথি ওরুর মনের অবস্থা বুঝতে পেরে হাসি থামানোর চেষ্টা করে বলে, বেশ কিউট লাগছে নতুন বউ। জামাগুলো শুধু একটু বড় হয়ে গেছে, এই আর কি। বলে মুখ টিপে হাসলো সে। ওরু কিছুই বলল না। বিধি এবার স্বাভাবিক হয়ে ওরুর কাঁধে হাত রেখে বলল, আরে লজ্জা পেও না, আমি তো মজা করছিলাম। জানি তুমি বরের জন্য কিছুই আনোনি বাড়ি থেকে, তাই বাধ্য হয়ে ভাইয়ের হুডি আর ট্রাউজার পরেছ। ওরু মুখ তুলে তাকায়, আস্তে আস্তে মাথা নাড়ায়। বিধি অনেক মিষ্টি, এমনভাবেই কথা বলে যেন মনে হয় একদম নিজের লোক। হাসিটাও কি মিষ্টি। ওরু তাড়াহুড়ো করেই বলে, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। বিধিও হেসে উঠে বলে, অত ফর্মালিটিস করতে হবে না। আর তুমি আমাকে আপনি আপনি করছো কেন শুনি? আমি কি তোমার আপু হই না? আমি কিন্তু তোমার কথায় অনেক কষ্ট পেলাম। বলে মুখ ফিরিয়ে নেয় বিধি। ভাবখানা এমন যেন তার অনেক মন খারাপ হয়েছে। ওরও বিব্রত বোধ করে উঠে। সে বলে, না আপু, রাগ করবেন না। থুরি, রাগ করো না, আমি বুঝতে পারিনি তুমি রাগ করবে। ওর কথা শুনেই হেসে ফেলে বিধি। সে হাসতে হাসতেই বলে, ওহ ওরু, তুমি এমন কেন? আমি এবারও মজা করেছিলাম, কিন্তু তাই বলে এটা নয় যে তুমি আমাকে আপনি বলবে, তুমি করে বলবে। রুদ্র ভিতরে না? ওরও তাড়াহুড়ো করে উত্তর দেয়, না তো, আমি তো ঘুমের থেকে উঠেই পাশে দেখিনি। আমি ভেবেছি অনেক বেলা হয়ে গেছে বলে সে উঠে গিয়েছে, আমি লেট করেছি উঠতে। না না, অত বেলা হয়নি, কেবল 7:30 বাজে। কিন্তু রুদ্র এত সকাল সকাল উঠে কোথায় গিয়েছে? ও তো এত সকালে ওঠে না। বলে বিধি। ওরও কিছু বলতে যাবে, কারো পায়ের শব্দ কানে আসতে ওরও থেমে গেল। বিধি আর ওরও তাকাতেই দেখলো রুদ্র সিঁড়ি দিয়ে উপরে আসছে। ভাইকে দেখে ভ্রু কুঁচকে যায় বিধির। রুদ্রর সামনে এসে দাঁড়াতেই বিধি বলল, কোথায় গিয়েছিলি সকাল সকাল? রুদ্র ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে বিধির প্রশ্নকে উড়িয়ে দিয়ে বলে, ও পান্ডা উঠে গেছে। রুদ্রের সেই নাম শুনে ওর চোখ মুখ কুঁচকে তাকায়। লোকটা কি পাগল? সবার সামনে ওই নামে ডাকার কি দরকার? বিধি রুদ্রের কথা শুনে অবাক হয়ে দুজনের দিকে তাকায়। তারপর বলে, পান্ডা? ওরু, তোমার নাম পান্ডা? কে রেখেছে? তোমার ভাই। সঙ্গে সঙ্গে উত্তর দিল অরু। লজ্জা আবারও মুখ লাল হয়ে উঠেছে অরুর। রুদ্রের মুখে এখনো সেই বাঁকা হাসি রয়ে গেছে। বিধি হাসিতে ফেটে পড়ে। ভাইয়ের দিকে তাকিয়ে কিছু বলতে চাচ্ছে, কিন্তু হাসার কারণে বলে উঠতে পারছে না। ভাই, তুই দিয়েছিস এই নাম? তোর মধ্যে এত রসকস আছে নাকি? বলে আবারও হু হু করে হেসে উঠল বিধি। রুদ্র বিধির কথা শুনে কটমট করে তাকায়। সঙ্গে সঙ্গে বিধি হাসি এমে দেয়। সঙ্গে সঙ্গে বিধি হাসি থামিয়ে দেয়। স্বাভাবিক হয়ে বলে, অরু তখনও লজ্জায় মাথা মুখে নত করেই দাঁড়িয়ে আছে। রুদ্র সেদিকে তাকিয়ে নিজের হাতের শপিং ব্যাগ এগিয়ে দেয়। বিধি আর অরু দুজন একসাথে কৌতূহলী দৃষ্টিতে তাকায় রুদ্রের হাতের দিকে। রুদ্র দুজনের একবার চোখ বুলিয়ে অরুকে উদ্দেশ্য করেই কাঠকণ্ঠে বলে, আমি জানি তুমি পেঁচা, তাই বলে সবসময় পেঁচা হয়ে থাকতে হবে না। অন্যদের জানানোর এত ইচ্ছা তোমার? বলে হাতের ব্যাগটা অরুর হাতে ধরিয়ে দিয়ে বলে, এই ব্যাগে ওষুধ আর মলম রয়েছে, লাগিয়ে নিও। বিধি অবাক কণ্ঠে বলে, ঔষধ? মলম? কেন, কি হয়েছে? অরুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে বলে বিধি। অরু চুপ করে দাঁড়িয়ে রয়। রুদ্র দুহাত বুকের কাছে ভাঁজ করে অরুর দিকে আর চোখে তাকিয়ে বলে, কালকে আমার জন্য তোদের বাড়ির নতুন বউয়ের হাত কেটে গিয়েছে। এখন সেখানে ইনফেকশন হয়ে গেলে তোরা মা মেয়ে মিলে তো আমাকে শোনাবেই। বিধি কথাগুলো শুনে বড় বড় করে তাকায় রুদ্রের দিকে। রুদ্রকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু থেমে যায়।
সে মুখ ভাঙিয়ে অরুর দিকে তাকায়, তারপর চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে। দেখি কোথায় লেগেছে। বলেই খুঁজতে লাগলো বিথি। অরু তাড়াহুড়ো করে বলল, না না বিথি আপু, তেমন কিছু হয়নি, শুধুমাত্র ছোট একটা কাচ লেগেছে, ব্যান্ডেজ করা হয়েছে, এমনিতেই ঠিক হয়ে যাবে। রুদ্র অরুর কথা শুনে ভ্রু কুচকে বিথিকে উদ্দেশ্য করে বলে, আপি, তোদের বাড়ির প্যাঁচাটাকে বলে দে যেন বেশি পকমো না করে, না হলে। না হলে কি? উত্তেজিত হয়ে রুদ্রকে থামিয়ে জিজ্ঞেস করলো বিথি। রুদ্র অরুর দিকে থেকে চোখ সরিয়ে বলে, না হলে তোদের এই প্যাঁচাটাকে পিছনে ছেড়ে দিয়ে আসবো। রুদ্র কথা বলে বাঁকা হাসে। অরু বিস্ফোরিত চোখে তাকিয়ে শিউরে উঠল। মনে মনে ভাবলো, এই লোকের কোনো এক জন্মে বাসর ঘর থেকে বউ ভাগিয়ে নিয়ে গিয়েছিলাম। নিশ্চিত সেই রূপে না হলে কি কেউ এমনভাবে নিজের বউকে ভূতের কাছে ছেড়ে দেওয়ার কথা বলে? কি ভাবছো? রুদ্রের কথায় ঝটকা ভাঙে অরুর। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। রুদ্র দুহাত পকেটে ঢুকিয়ে এক পা সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায়। তারপর বিথিকে বলে, তুই যা কাজ করতে এসেছিলিস সেটা করে ওর হাতে মলম লাগিয়ে দিস, না হলে নিচে করলে দেখা যাবে হাতের থেকে রক্ত বের করে নেবে। অরু কটমট করে তাকাতে চেয়েও তাকাতে পারল না। ঠোঁট উল্টে তাকায় বিথির দিকে, যদি সে কিছু বলে, কিন্তু তাকে নিরাশ হতে হলো বিথি দীর্ঘশ্বাস ছাড়তে দেখে। আমি আসলে এখানে ওর ফোন দিতে এসেছিলাম, আর ওর জামা কাপড়ের লাগেজ নিচে রয়েছে। মতিন চাচা কিছুক্ষণ পর দিয়ে যাবে। 1 মিনিট। বলেই নিজের হ্যান্ডব্যাগের মধ্যে কিছু একটা খুঁজে মোবাইল বের করে। তারপর অরুর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এই নাও। আর চিন্তা করো না, তোমার আর তোমার বরের পান্ডা পোশাক পরে থাকতে হবে না। বলে দাঁত কামড়ে হাসে বিথি। অরু হাসতে চেয়েও হাসতে পারল না রুদ্রের ভয়ে। অরু বিথির হাত থেকে ফোনটা নিতে যাবে, এমন সময় ছো মেরে বিথির হাত থেকে ফোনটা কেড়ে নেয় রুদ্র। দুজনেই বড় বড় করে যায় রুদ্রের দিকে। রুদ্র দুজনকে অগ্রাহ্য করে ফোনটা নিজের প্যান্টের পকেটে চালান করে দিয়ে মুখ তুলে বলে, আগে তুই প্যাঁচা থরি তোদের নতুন বইয়ের হাতে মলম লাগিয়ে দে, তারপর যার জিনিস সে পেয়ে যাবে। বলেই দুজনকে এড়িয়ে ঘরে ঢুকে যায়। বিথি আর অরু দরজায় দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। দুজন দুজনের মুখ চাওয়াচাই করে নিরাশায় ডুবে গেল। রুদ্র আর আমি দুজন দুজনকে কলেজ থেকে চিনি। আকাশের পানে যেয়ে বলতে লাগলো অরিন। খুব ভালো বন্ধু ছিলাম। ও ছিল কলেজের টপার, আমি ছিলাম সেকেন্ড। একসাথে ইউনিভার্সিটিতে ওঠা, সব কিছুই অনেক ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ আমাদের জীবনে আসলো তুলিকা নামক এক মেয়ে, ভীষণ সুন্দরী, যেমন সুন্দর তেমনই মেধাবী। একই ডিপার্টমেন্টের রুদ্র ওকে নিয়ে সবচেয়ে বড় বিরোধী শত্রু মনে করত, কিন্তু আমি নই। আমি কেন জানি অনেক নরম হয়ে পড়তাম তুলিকে দেখে। বলতে বলতে সিগারেটে পুনরায় টান দেয়। তারপর আবার বলে, আমি ওকে কখনো বলতে পারতাম না যে আমি ওকে ভালোবাসি। কেন জানি ওর সামনে গেলে আমার কথা হারিয়ে যেত। কিন্তু একদিন সাহস জুগিয়ে বলে দিয়েছিলাম এবং ভাগ্যক্রমে তুলিও রাজি হয়ে যায়। কিন্তু ওর একটা শর্ত থাকে যে আমাদের এই সম্পর্কের কথা যেন কেউ না জানে। অরিন থামল। তানিয়া কৌতূহলী কণ্ঠে বলল, তারপর আপনি কি করলেন? আমি রাজি হয়ে গেলাম। চলতে লাগলো আমাদের প্রেম, জীবনের প্রথম প্রেম। নিজের সবটুকু দিয়ে উজাড় করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না। তোমার যা জানার ছিল আমি বলেছি, এর থেকে বেশি তোমার না জানলেও হবে। বলেই গটগট করে হেঁটে চলে গেল নিচে। তানিয়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের গমনের পথে। নাও, হয়ে গেছে। বলেই উঠে দাঁড়ায় বিধি। অরু নিজের ব্যান্ডেজের অংশটুকু নিজের হুডির হাতা দিয়ে ঢেকে নেয়। রুদ্র সোফায় বসে রয়েছে। বিধির কথা শুনে উঠে দাঁড়ালো। তারপর কর্কশ কণ্ঠে বলল, হয়ে গেলে নিজের কাছে যায় এবার। বিধি ভাইয়ের এহেন ধরনের কথা শুনে দাঁতে দাঁত চেপে অরুর দিকে তাকিয়ে আবার ভাইয়ের দিকে এগিয়ে গলা উঁচু করে বলে, কেন? তোর ঘরে থাকলে কি তোর ঘর অশুদ্ধ হয়ে যাবে? অবশ্যই, তুই তো জানিস আমি আমার ঘরে বেশি পলিউশন পছন্দ করি না, তাই বলছিলাম। বলেই বেথিকে এড়িয়ে খাটে এসে বসে। রুদ্রকে বসতে দেখে কারেন্টের বেগে উঠে দাঁড়ায় খাট থেকে অরু। তা দেখে চোখ জোড়া ছোট ছোট করে তাকায় রুদ্র। অরু ঢোক গিলে নিজের ভয় চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে। বিধি রুদ্রের দিকে এড়ে এসে মনে সাজানো বেশ কয়েকখানা কথা বলতে যাবে, এমন সময় একটা বাচ্চা গলা ভেসে আসতে বিধি থেমে গেল। মাম্মা, মাম্মা,
বলতে বলতে এই ঘরে ঢুকলো 5 বছরের ছোট্ট ইভান। ইভানকে দেখে উঠে দাঁড়ায় রুদ্র। ইভান দৌড়ে এসে রুদ্রের সামনে দাঁড়ায়। ভাইপোকে সযত্নে কোলে তুলে নেয় রুদ্র। ইভান ও মামার কোলে উঠে চারপাশে তাকাতেই অরুকে চোখে পড়ে। ইভান নতুন সদস্যকে খুব সুন্দরভাবে দেখে নেয়, তারপর নিজের বাচ্চা বাচ্চা গলায় বলে। হ্যালো মিমি। অরুর দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলে ইভান। অরু একটু অপ্রস্তুত হয়ে ওঠে, তারপর হাসার চেষ্টা করে নিজের দিকে ইশারা করে আমতা আমতা করে বলে। আমি? ইভানও হেসে মাথা হ্যাঁ সূচক নাড়ায়, তারপর বলে। হ্যাঁ তুমি। অরু এগিয়ে এসে দাঁড়ায় ইভানের কাছে। ওর দুটো লাল গাল হালতো করে ছুঁয়ে হেসে বলে। হ্যালো লিটল চ্যাম্প, কেমন আছো তুমি? ভালো আছি আমি, তুমি কেমন আছো? হেসে উঠে ইভানও। অরু খেয়াল করলো ইভানের দুগালেই নিজের মামার মতো টোল পড়ে। কি কিউট লাগে ছেলেটাকে, একদম নিজের মামার মতো। অরু হেসে বলে। আমিও ভালো। হয়েছে ইভান, এখন চলো এই ঘর থেকে। এই ঘরে থাকলে কয়েকজনের আবার অনেক সমস্যা হয়। আর তোমার মিমি অনেক ক্লান্ত, মিমিকে বিশ্রাম নেবে। বিথি রুদ্রের দিকে কটমট করে কটাক্ষ করে বলে। রুদ্র মুচকি হাসে। অশ্রুর মুখ আবারও চুপসে আসে। ইভান কিছুই বুঝতে না পেরে সবার মুখ চাওয়াচাই করে মামার দিকে তাকিয়ে বলে। মায়ের সাথে কি তোমার সকাল সকাল ঝগড়া হয়েছে নাকি? রুদ্র হেসে মাথা নাড়ায়, তারপর বলে। তোর মায়ের সবসময় ঝগড়া করার মুড থাকে, তাতে আমার কি দোষ বল? এই কথা শোনা মাত্রই বিথি গর্জে ওঠে। তারপর ভাইয়ের থেকে ছেলেকে নিজের কোলে নিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে পড়ে। সদর দরজা দিয়ে বেরোবে এমন সময় ঘাড় ঘুরিয়ে অরুকে উদ্দেশ্য করে বলে। এই উজবুকটাকে শুধরে দিতে পারলে আমি তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী থাকবো। বলেই ভাইয়ের দিকে আবারও কটমট চাহনিতে যে ঘর ছাড়ে। ওরও আতঙ্ক নিয়ে রুদ্রের দিকে তাকায়। রুদ্র আগের থেকে ওর দিকে তাকিয়েছিল। ওরও ছোট ছোট পা ফেলে রুদ্রের দিকে এগিয়ে এসে হাত পেতে কতক্ষণ সূক্ষ্ম কণ্ঠে বলল। আমার ফোনটা? রুদ্র নিজের পকেট থেকে ফোনটা বের করে অরুর হাতে ফোন দিয়েও সরিয়ে নেয়। রুদ্র তারপর অরুর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আদেশের কণ্ঠে বলে। পাসওয়ার্ড বলো। অরুও ভ্রু কুচকে তাকায় সঙ্গে সঙ্গে। কেন? দিতে বলেছি তাও, তাহলে জানো তো কি করব। বলে বাঁকা হাসে রুদ্র। ওর মুখ ফুলিয়ে কোনো উপায় খুঁজে না পেয়ে বলে। 200222। রুদ্র সংখ্যাগুলো বসাতে বসাতে বলে। এরকম অদ্ভুত পাসওয়ার্ড কে দেয়? ওইটা আমার ডেট অফ বার্থ। মুখ বেজার করে বলল অরু। রুদ্র এক নজর অরুর দিকে তাকিয়ে আবারও চোখ আবদ্ধ করলো ফোনের স্ক্রিনের দিকে। অরু উঁচু হয়ে দেখার চেষ্টা করলো রুদ্র আসলে ফোনে কি করার চেষ্টা করছে। রুদ্র অনেকক্ষণ ফোনের ঠুকঠাক করে অরুর দিকে এগিয়ে দেয়। অরুও ফোনটা হাতে নিতে নিতে রুদ্রের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। রুদ্র দুহাত পকেটে দিয়ে গলা খাকারি দিয়ে বলে। তোমার ফোন থেকে ওই বাড়ির সকল নাম্বার ব্লক করে ডিলিট করে দিয়েছি। রুদ্রের মুখে এমন কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল অরু। অরু কাপা কাপা হাতে ফোন চেক করে। অরুর চোখে জল এসে জমা হয়। চলো চোখে রুদ্রের দিকে তাকায়। রুদ্র সেদিকেই তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে। ওরকম চোখ করে কোনো লাভ হবে না। আমি তোমার বর হই, তাই না? তাহলে তোমার বরের যেখানে অপমান হয়েছে সেখানে তুমি কিভাবে কথা বলতে পারো শুনি? তাই আজ থেকে এবং এখন থেকে ওই বাড়ির সাথে তোমার সব সম্পর্ক শেষ। আর যদি জানতে পারি তুমি ওই বাড়ির সাথে সম্পর্ক রাখছো, তাহলে মনে রাখবে তোমার নামের থেকে আমার নাম সরে যাবে। মনে থাকবে? বলে অরুকে এড়িয়ে ঘরের বাইরে চলে গেল। অরু আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মৃদু বাতাসে অরুর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। অরুর সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। তার যে হৃদয় ভার হয়ে রয়েছে তার সামনে এটা তুচ্ছ। ছাদে দাঁড়িয়ে অনর্গল চোখের জল ফেলছে অরু। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করতে চাচ্ছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। শব্দ করতেও পারছে না, চোখের জল আটকেও রাখতে পারছে না। ফুপিয়ে উঠছে। ঘরের মধ্যে এভাবে কাঁদলে যে কেউ দেখে ফেলবে, আর যদি রুদ্র দেখে তাহলে তো আরো বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই অরু আগে ভাগেই উপরে চলে এসেছে। বিয়েটা নিজের ইচ্ছের বিরুদ্ধে হলো, তাও না হয় মেনে নিলাম। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, তাও মেনে নিয়েছি। একটি বারের জন্য কিছু বলেছি, কিন্তু আমার পরিবারের সাথেই যোগাযোগ বন্ধ করে দিলেন। একটা মানুষের কাছ থেকে যদি তার অক্সিজেন কেড়ে নেই, তাহলে কি সে বাঁচতে পারে? না, পারে না। আপনিও ঠিক তাই করলেন রুদ্র স্যার। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না।
আকাশের দিকে উড়ন্ত পাখিগুলোকে দেখতে দেখতে চোখের জল ফেলতে ফেলতে বলছে অরু। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কাকে বলবে সে? কেউ তো নাই বলার মতো। সে এতক্ষণ সম্পূর্ণ একা। অরু, পেছন থেকে মেলি গলায় নামটা ভেসে আসতেই চমকে ওঠে ওরও। তড়িঘড়ি করে নিজের ওড়নায় আঁচল দিয়ে মুখ মুছে পেছন ফিরে তাকিয়ে দেখে বিথি দরজার মুখে এসে দাঁড়িয়েছে। অরু হাসার চেষ্টা করে বলে। হ্যাঁ আপু। বিথি হাসি মুখে এগিয়ে এসে দাঁড়ায় অরুর সামনে। অরু বিথির দিকে সরাসরি তাকাচ্ছে না, এদিক ওদিক তাকিয়ে বিথির দৃষ্টি এড়াতে লাগলো। বিথি অরুর মুখ ভালোভাবে দেখে নেয়। এক মুহূর্তে বিথির ঠোঁটের কোণ থেকে হাসি উধাও হয়ে গেল। অরুর গালে হাত বুলিয়ে আদর করে দিতে দিতে বলে। কি হয়েছে বনু, কাঁদছো কেন? বনু। এই ডাকটা শোনা মাত্রই অরু বিথিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বিথি বিস্মিত হয়ে গেল। ওকে শক্ত করে জড়িয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল। কি হয়েছে? রুদ্র বকেছে নাকি মায়ের কথা মনে পড়ছে? অরু বিথির কোনো প্রশ্নেরই উত্তর দিল না। সে বাচ্চাদের মতোই কাঁদতে লাগলো। বিথিকে তার বড়ই আপন লাগছে, নিজের, একদম নিজের বড় আপুর মতো, হানিকার মতো নয়। যদি অরিনের জায়গায় তার কোনো বড় বোন থাকতো তাহলে সে নিশ্চয়ই বিথির মতোই হতো। না হলে অমনভাবে কেউ বনু বলে ডাকতে পারে? বিথি আর প্রশ্ন করলো না, বাধাও দিল না অরুকে। কাঁদুক, না কাঁদলে তো আর মন হালকা হবে না। যত কাঁদবে মন ততই হালকা হবে, আর ততই নিজের মনের কথাগুলো খুলে বলতে পারবে। আর কান্নাকাটি তো সবার সামনে হয় না। একদম নিজের মানুষ যদি না হয় তাহলে কোনো ব্যক্তি কাঁদে না। বিথি তা ভালো করেই জানে। অনেকক্ষণ অরু বিথিকে জড়িয়ে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে একটা সময় যেয়ে অরুর চোখের জলও হাঁপিয়ে যায় অরুর মতো। অরু চুপ হয়ে ফুঁক পাতে লাগলো। বিথি ওকে শান্ত করার জন্য মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। অরু এবার নিজেকে শান্ত করতে লাগলো। বাঁধন ঢিলে করলো অরু। সোজা হয়ে দাঁড়ায়। চোখের কোণে এখনো জল জমে রয়েছে। বিথি তা মুছে দিয়ে শান্ত দৃষ্টিতে অরুর দিকে তাকায়। ক্লান্ত মুখমণ্ডল, চুলগুলো উস্কো খুস্কো। বিথি সযত্নে অরুর চুলগুলো ঠিক করে দেয়। অরুর থুতনিতে হাতের তালু স্পর্শ করে মুখ উঁচু করে ধরে। তারপর জিজ্ঞেস করে। ঠিক আছো? অরু আস্তে করে মাথা নাড়ায়। বিথি শুকনো হেসে বলে। আমাকে কি বলবা কি হয়েছে? অরু চোখ তুলে তাকায় বিথির দিকে। বিথিও তাকিয়ে আছে, একদম অরুর মায়ের মতো। অরু বাচ্চাদের মতো আবারও মাথা নাড়ায়। তারপর ঢোক গিলে নিজের ওষ্ঠদয় জিহ্বার সাহায্যে ভিজিয়ে নেয়। তারপর সব খুলে বলে বিথিকে। বিথি সব শুনে কি বলবে বুঝতে পারল না। ভাইয়ের উপর ভীষণ রাগ হতে লাগলো। নিজেকে উদ্দেশ্য করে বললে। এতটা খারাপ কিভাবে হতে পারলি ভাই? অরুর দিকে তাকিয়ে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে। এই নাও, আমার ফোন ইউজ করো, মাকে ফোন করো। অরুর চোখগুলো বড় বড় হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না করে দেয়। তারপর বলে। তোমার ভাই যদি জানতে পারে যে আমি কথা বলছি তাহলে সে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিবে, দরকার নেই। কিন্তু ও কিছু জানতেই পারবে না। দরকার নেই আপু, সে যেহেতু তার বরের অধিকার খাটিয়ে আদেশ দিয়েছে তাহলে তো আমারও বউ হিসেবে সেটা পালন করা উচিত। কিন্তু একটা আপু, তোমার ভাইকে আমি কখনো ক্ষমা করব না। বলে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না অরু। সে ছাদ থেকে নেমে যায়। বিথি সেদিকে তাকিয়ে রয়। অরু যাওয়ার আগে যে কথাগুলো বলে গেল সেগুলো কেমন যেন শোনালো বিথির কানে। কত সুন্দর একটা সম্পর্ক হতে পারত। কিন্তু রুদ্রের জন্য নিজের মনেই কথাগুলো বলল বিথি। এই সম্পর্কের যে কোথাও একটা মিষ্টিত্বের ছোঁয়া ভাবে কে জানে। তানিয়া ব্যাগ গোছাচ্ছে, আজই বেরিয়ে পড়বে ঢাকার উদ্দেশ্যে। এসেছিল অরুর সঙ্গে, ঢাকায় ফিরছে একা। ভাবতে বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। সিয়ামার আয়েশা বেগম বেশ কয়েকবার ফোন করেছে, মেসেজও দিয়েছে, কিন্তু তানিয়া তা ধরেও নি, সিনও করেনি। অত বিস্তারিত বলার ক্ষমতা তানিয়ার নেই, তাই ফোনটা সাইলেন্ট করেই রেখেছে। ভেবেছে যাওয়ার আগে একবার অরুর সাথে কথা বলে বেরোবে। যেই ভাবা সেই কাজ। ফোন তুলে অরুকে ফোন করে। দুবার রিং হতে অপর পাশ থেকে অরুর ভাঙা কণ্ঠ ভেসে আসে। তানিয়ার হৃদয় যেন কিছুক্ষণের জন্য পরম শান্তি পেল। তানিয়া বলল। অরুরে, কেমন আছিস? ভালো, তোরা? প্রশ্ন করলো অরু। ভালো নেই রে, তোকে ছেড়ে কেউই। একদিনের মধ্যে সব স্বর্ণছাড়া হয়ে গেছে রে। তোর ভাইয়া কালকে অনেক রাতে ফিরেছে, অনেক কষ্ট পেয়েছে। আর আন্টি তো আঙ্কেলের সাথে কথা বলছে না, সে শুধু তোকে দেখতে যাচ্ছে। দাঁড়া, আমি দিচ্ছি। না। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে তীক্ষ্ণ কণ্ঠে মানা আসতেই তানিয়া থমকে গেল। কেন?
আমার কাছে এখন সময় নেই কথা বলার, নিচে অনেক কাজ, আমি নিচে যাব, পরে কথা বলে নিব, রাখলাম। বলে পু পু শব্দে ভেসে আসে। তানিয়া অবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভাই, তোর কাছে তো এটা এক্সপেক্ট করিনি। আমাকে যদি তোর দুলাভাই তোদের সাথে যোগাযোগ না রাখতে দিত, তাহলে তোদের কেমন লাগতো, আমার কেমন লাগতো ভেবে দেখেছিস? তুই মেয়েটার কাছ থেকে ওর মা বাবাকে আলাদা করে কি করে পাবি? মূল্য বিথি। রুদ্র নিজের স্টাডিতে বসে একাই বই পড়ছিল। বিথির কথায় ওর দিকে তাকিয়ে বলে, মেয়েটা তোর কাছে যে নালিশ করেছে? মেয়েটা মোটেও নালিশ করেনি। সে কিছুই বলতে চাচ্ছিল না, চুপচাপ ছাদে দাঁড়িয়ে একা একা কাঁদছিল। আমি জিজ্ঞেস করতে প্রথমে কিছুই বলল না, পরে আমাকে জড়িয়ে কি পরিমাণ কেঁদে তার হিসেব নেই। আমি তোকে দিতে পারবো না। তুই ওকে ভালো করে খেয়াল করলেই দেখবি ওরও ভালো নেই। রাগে ফেটে পড়তে ইচ্ছে করছে বিথির, কিন্তু ভাইয়ের রাগের সামনে তার রাগ কিছুই না। তাই বিনা কারণে রাগ দেখিয়ে নিজের দেহকে এবং মস্তিষ্ককে কষ্ট দেওয়া নিতান্তই বোকামো। রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বিধির সামনাসামনি এসে দাঁড়ায়। চোয়াল শক্ত, চোখের দৃষ্টি স্থির। ভাইকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে অনেক কমই দেখেছে বিথির। তাই বিথি বলল, কি হয়েছে? সে কোথায় এখন? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো রুদ্র। আমি জানি না। ছাদে থেকে নেমে যাওয়ার পর কোথায় গিয়েছে জানি না, হয়তো ঘরে রয়েছে। বলল বিথি। রুদ্র বিথির মুখের দিকে একবার চেয়ে ওকে এড়িয়ে ঘরের বাইরে চলে গেল। বিথি অবাক রইল ভাইয়ের যাওয়ার দিকে। বিথি মনে মনে বলল, এই বর বউ কী চাই সেটা বোঝাই তাই। রুদ্র ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা হালকা ভাজিয়ে রাখা। রুদ্র হালকা হাসে, তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকে। রুম অন্ধকার। ঘরের জানলাগুলোও বন্ধ। ব্যালকনির স্লাইডিং গ্লাস বন্ধ, আর পর্দাও দেওয়া। এবং ঘরে আলো বলতে একমাত্র টিমটিম করে জ্বলতে থাকে স্টাডি টেবিলের উপরের ল্যাম্পটাই। হয়তো ওরও বন্ধ করতে ভুলে গেছে। রুদ্র ঘরের মাঝে এসে দাঁড়ায়। পুরো ঘরে জ্বলতে থাকা ল্যাম্প লাইটের আলোয় চোখ বুলিয়ে নেয়। রুদ্রের চোখ এসে থামে বিছানার উপরে নেতিয়ে থাকা শরীরটার উপর। রুদ্র ধীর পায়ে কোনো শব্দ ছাড়া এগিয়ে গেল বিছানার কাছে। রুদ্র হাঁটু গেড়ে বসলো। চেয়ে রইল সে একইভাবে অরুর ক্লান্তিহীন চেহারার দিকে। বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, কোনো চিন্তা নেই, চিন্তামুক্ত সে। রুদ্র চোখ সরালো না, সরাতে পারল না। তাকিয়ে রইল অনিমেষ চোখে। মৃদু আলোতে মিষ্টির চেহারা আরো বেশি মায়াবী লাগছে। চুলগুলো এলোমেলোভাবে সামনে এসে পড়েছে। রুদ্র নিজে তর্জনী দিয়ে আলতোভাবে করে চুলগুলো সরিয়ে দিল কানের কাছে। অরু শরীরে যেন একটা কম্পন বয়ে গেল। রুদ্র তা ভালো করেই বুঝতে পারল। রুদ্র মনে মনে হাসলো। একটু ঝুঁকে পড়ল অরুর দিকে। রুদ্রের নিঃশ্বাস প্রশ্বাসের গরম বাতাস আছড়ে পড়ছে অরুর মুখের উপর। ওর একটু নড়ে উঠল। রুদ্র খুব ভালো করে চোখ বোলাচ্ছে অরুর উপর। অরুর থুতনিতে এসে চোখ আটকে যায় রুদ্রের। একটা কাটা দাগ থুতনির নিচে। ভালো করে দেখলো। অরু নড়ে চড়ে ডান দিকে কাত হয়ে শুলো। রুদ্র সরে আসলো, উঠে দাঁড়ায়। পকেটে হাত গুজে দাঁড়ালো। মনে মনে বিড়বিড় করলো, কথা দিচ্ছি, তোমাকে জীবনে এমন পর্যায়ে নিয়ে দাঁড় করাবো যেখানে তুমি আমাকে ছাড়া আর কাউকে চিনবে না। তুমি একা কিভাবে যাবে? অরিন তোমাকে ছেড়ে দিয়ে আসবে বাস স্ট্যান্ড পর্যন্ত। বললেন খাদিজা বেগম। তানিয়া সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, না আন্টি, তার কোনো দরকার নেই। আমি নিজেই চলে যেতে পারবো। এখান থেকে এটুকুই তো মাত্র। মোটেও না। আর যদি বাড়ি থেকে তোমার সাথে আমার মেয়েটা যেতে, তাহলে কি ওকে একা যেতে দিতাম? দিতাম না। তুমিও তো আমার আর এক মেয়ে, একা ছাড়ি কিভাবে বলো? খাদিজা বেগমের এমন আদরে মাখা গলায় বলা কথাগুলো শুনে তানিয়া না করতে পারল না। সে চুপটি করে দাঁড়িয়ে রইল। খাদিজা বেগম যেন খুশি হলেন, এমনভাবেই হেসে বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি অরিনকে ডেকে আনি। বলে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। তানিয়া চুপটি করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ তানিয়ার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দীর্ঘশ্বাস ছাড়ল তানিয়া। সিয়ামের ফোন। গত পরশুদিন থেকে একটানা ফোন করেই যাচ্ছে। গত পরশুদিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত অনেক কিছুরই পরিবর্তন হয়ে গেছে, যা বিস্তারিত খুলে বলা তানিয়ার পক্ষে এক্ষুনি সম্ভব নয়। তানিয়া ফোন কাটতে চেয়েও কাটল না। কি ভেবে তানিয়া ফোনটা ধরে। ফোন ধরতে অপর প্রান্ত থেকে একটা উত্তেজিত কণ্ঠ ভেসে আসে তানিয়ার কানে। হ্যালো তানি, তোমরা কোথায়? আর ওরু ফোন ধরছে না কেন? সব ঠিক আছে তো? ওরুর শরীর ভালো আছে তো? একসঙ্গে এতগুলো কথা প্রশ্ন শুনে তানিয়ার মাথা ঘুরে ওঠে।
এমনিতেই সে উত্তর সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে না, তার উপরে মিথ্যে কথা তো উত্তরস্বরূপ বলতে হবে। ভাবতেই ঠান্ডাতে ঘাম ঝরে যাচ্ছে তার। সে বড় করে দম নিয়ে বলল, আসলে সিয়াম, ওরও একটু ব্যস্ত আছে, পারিবারিক কিছু কাজ পড়েছে তো তাই। যদি ও কালকে ভার্সিটিতে যায়, ওর কাছ থেকেই সব শোনো, ঠিক আছে? কলের অপর প্রান্ত থেকে কিছুক্ষণের জন্য সব চুপচাপ। তানিয়া বলল, হ্যালো। বুঝতে পারছে না কলে সিয়াম আছে কিনা। তানিয়ার প্রশ্নের প্রতি উত্তরে সিয়াম হালকা গলায় বলল, হ্যালো তানি। হ্যালো তানি, আসি। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না। কি? তুমি বললে ওরু যদি আসে, তার মানে কোথায় গিয়েছে? তানিয়া একটু ঘাবড়ে গেল। সে যত অরুর বিষয়ে সিয়ামের কাছ থেকে লুকাতে চাচ্ছে, ততই বেশি সিয়াম তার গভীরে যাওয়ার চেষ্টা করছে। তানিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ে, নিজেকে মনের কথা সাজিয়ে বলে, বললাম না, ওরও একটু চাপে আছে পারিবারিকভাবে, তাই বলতে পারছি না আসবে কিনা। ও ছোট করে দীর্ঘশ্বাস ছাড়া শব্দ ভেসে আসলো। তানিয়াও উপায় নেই, এটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত ব্যাপার। তাকে জিজ্ঞাসা না করা, তার সম্পর্কের বাইরে বলা কোনো প্রকৃত বন্ধুর কাজ নয়। যদি অরুর মনে হয় এ ব্যাপারে বলবে, সে নিজেই নিজের থেকে জানিয়ে দেবে। অরু চোখ পিটপিট করে তাকাতে রুদ্রকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। ধরম করে উঠে বসে বিছানার উপর, জামা কাপড় ঠিক করে। ঘরে টিম টিম করে জ্বলছে ল্যাম্প লাইটটা। অরু চুলগুলো আঙুলের সাহায্যে ঠিক করতে করতে রুদ্রের দিকে তাকায়। রুদ্র পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে অরুর দিকে তাকিয়ে। তাকাতেই রুদ্রের চোখে চোখ পড়ে গেল অরুর। হঠাৎই করে ঘুম চলে আসায়, তারপর হঠাৎ করে ঘুম ভাঙা, এবং এখন রুদ্রের চেহারা দেখে অরুর মাথা ঝিমঝিম করছে। অরু কিছু বলতে যাবে এমন সময় কাশি এসে যায়। দুবার কেশে শান্ত হয় এবং মনে মনে বিড়বিড় করে, নিঃসন্দেহে এই বুড়ো হনুমান আমাকে মনে মনে গালি দিচ্ছে। কি বলছো? হঠাৎই রুদ্রের বিদ্যুৎ বেগে প্রশ্ন আসায় অরু ভীষণ খেয়ে বসে। নিজেকে শান্ত করে আস্তে করে রুদ্রের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি শুনেছেন কিছু? রুদ্র অরুর প্রশ্নে চোখ ছোট 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 করে তাকিয়ে বলে। শুনলে কি আর জিজ্ঞেস করতাম? ওরও মনে মনে হাত ছেড়ে বাঁচল, সঙ্গে খুশি হলো। তারপর শুকনো হেসে বলল, তাহলে কিছু বলিনি, আমি তো নিজেকে মনে মনে গালি দিচ্ছিলাম। বাড়ির বউ দুপুরে ভাবে এমন ঘুমালে ইজ্জত থাকে? ওরও আগ্রহী দৃষ্টিতে চেয়ে রইল রুদ্রের দিকে। রুদ্র ওর আগ্রহী দৃষ্টির উপর এক বালতি পানি ঢেলে দিয়ে সোজা চলে গেল ঘরের লাইট জ্বালাতে। ঘরের লাইট জ্বলতে ওর চোখ ধাঁধিয়ে আসে। চোখ বুঝে আস্তে আস্তে অভ্যস্ত হতে কিছু সময় নিয়ে চোখ খুলতেই এক লাফে পেছনে সরে আসতে চাইল অরু। রুদ্র একদম সামনাসামনি বসে আছে, মুখে মুচকে হাসি। ওরু ঢোক গিলে ফ্যাকাশে ভাবে হাসলো। রুদ্র তার মুখ এগিয়ে অরুর মুখে সোজাসুজি আনলো। অরু চোখ কঠোরের থেকে বাইরে আসবে এমন মনে হচ্ছে। অরু পেছনে সরে যেতে যাবে, এমন সময় রুদ্র তার বাম হাতের বাহুতে অরুর কোমরটা আটকে ধরে। একটানে নিজের একদম কাছে নিয়ে আসে রুদ্র। অরু কঠিন পদার্থের ন্যায় কঠিন হয়েই রয়েছে, হাতে বল পাচ্ছে না, নড়ে চড়ে উঠে যাচ্ছে। কিন্তু রুদ্রের দুষ্টমি চাহনি যেন তাও করতে পারছে না। রুদ্র নিজের মুখ অরুর চুলের মধ্যে গুজে কানে ফিসফিস করে বলে, You're looking so cute, baby. অরুর শরীর শীতল হয়ে গেল। রুদ্র আরো কাছে টেনে নেয় ছোট্ট শরীরটাকে। অরু নড়ে চড়ে সরে আসতে চাইল। রুদ্র হাসকি কণ্ঠে বলল, উফ, তুমি তো চালাও কেন? শুনেছি নাকি ছাদে দাঁড়িয়ে ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদেছ। ও জান, বরের এইটুকু ইচ্ছে রাখতে এমনভাবে কাঁদতে হয়? বলেই ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় রুদ্র। অরুর শরীর শিহরণ বয়ে যাচ্ছে। সে খপ করে রুদ্রের নেভি ব্লু কালারের শার্টটা ধরে ফেলে। নিজের পাঁচ আঙ্গুলের লম্বা লম্বা নখগুলো অনিচ্ছা সত্ত্বেও রুদ্রের বাহুতে বসিয়ে দেয়। নিজের সকল শক্তি হারিয়ে ফেলেছে অরু। আস্তে আস্তে দেহের ভার রুদ্রের উপর ছেড়ে দেয় অরু। অরুর ছোট শরীরটা এখন রুদ্রের কবজায়। রুদ্র পাশে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। তার বাম বাহুতে মাথা রেখে শুয়ে আছে অরু। ঘুমন্ত রুদ্র বেশি সুন্দর লাগে অরুর কাছে। অরুর ভীষণ লজ্জা লাগছে। অরু নিজেকে রুদ্রের শার্টে জড়িয়ে রেখেছে এবং তার উপর দিয়ে রয়েছে কম্বল। আজকে যা হলো তা অরুর স্বপ্নেরই বাইরে ছিল। অরুর কোমর জড়িয়ে শুয়ে আছে পাশে গরু গম্ভীর ব্যক্তিটি। চাইলেও নড়তে পারছে না সে। ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটলে ছেড়ে কথা বলবে না রুদ্র মহাদয়। অরুর দম বন্ধ। অরুর দম নিতেও কষ্ট হচ্ছে। পুরো ঘর এত বেশি শান্ত যে ওর শ্বাস নেওয়ারও শব্দ যেন কানে লাগছে। ভাগ্যিস আজ বাড়িতে কেউ নেই। দুপুরের দিকেই সবাই বাইরে গেছে।
অরুর জন্য কেনাকাটা করতে। বাড়ির লোক বলতে অরু, রুদ্র আর বাড়ির চাকররা। অরু আর থাকতে পারছে না। অরু অতি সাবধানে সরে আসতে গেল, দম বন্ধ করে রুদ্রের হাত নিজের কোমরের উপর থেকে সরিয়ে দিবে। এমন সময় রুদ্র খপ করে চেপে ধরে অরুর কোমর। অরু চমকে ওঠে। রুদ্র চোখ খুলে তাকায় অরুর দিকে। অরুর সারা মুখ লালচে হয়ে এসেছে। রুদ্র জেগে রয়েছে। রুদ্র অরুকে টেনে নেয় নিজের বুকের উপর। অরু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র বিরক্ত চেহারা করে বলে, কি হচ্ছে? এত নড়ছো কেন? নিজে ঘুমিয়ে নিয়েছো বলে কি নিজের বরকে ঘুমোতে দেবে না? অরু ছোট্ট করে ঢোক গিলে, কিন্তু কোনো উত্তর দেয় না। রুদ্র অরুর উত্তরের অপেক্ষা আর না করে হালকা কণ্ঠেই বলে, আর নড়বে না তুমি, চুপ করে ঘুমোবে। কিন্তু আমার ঘুম আসছে না, আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব, ফ্রেশ হব। উত্তেজিত কণ্ঠে গড়গড় করে বলে অরু। রুদ্র অরুর কথা শুনে মুচকে হাসে। অরুর চেহারার সামনে এসে পড়া চুলগুলো রুদ্র নিজের হাত দিয়ে পরম যত্নে কানের কাছে গুজে দেয়। অরুর শরীর শিহরণ বয়ে গেল। রুদ্র অরুর মুখ উঁচু করে বলে, আমার ঘুম নষ্ট করার অধিকার তোমার নেই ডার্লিং। তুমি পাশে না থাকলে যে আমার ঘুম আসবে না। তুমি কি চাও? তোমার বর ছটফট করুক? বলো। রুদ্র কথাগুলো বলা শেষ করে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় অরুর গোলাপি ঠোঁটের মাঝে। সময় যেন আবারও থমকে গেল অরুর কাছে। গাড়িটা শো করে চলছে নিজের গতিতে। ড্রাইভিং সিটে অরিন, পাশেই তানিয়া। তানিয়া বেশ অস্বস্তি বোধ করছে। হাতের নাচনে তা যে কেউ বলবে। পাশে অরিনের সেই দিকে কোনো খেয়ালই নেই। সে নিজের এক মনে গাড়ি চালাচ্ছে। যদি সমস্যা হয় পিছন থেকে পানি নিতে পারো। তানিয়া চমকে মুখ ফিরিয়ে অরিনের দিকে তাকায়। অরিন দৃষ্টি সামনে স্থির। অরিন এক হাত দিয়ে গিয়ার পাল্টে তানিয়ার দিকে তাকায়। তোমাকে দেখে মনে হচ্ছে শরীর খারাপ, তাই বলেছিলাম। না না, তেমন কোনো ব্যাপার না, এমনি একটু টেনশন হচ্ছে, এছাড়া আর কিছু না। তানিয়া ফট করে উত্তর দেয়। অরিন আবারও সামনে ফিরে কিছুই বলল না। তানিয়া অপেক্ষা করছিল যদি অরিন আর কিছু বলে। না, বলল না। ছাদে আবার এসে দাঁড়িয়েছে ওরও। সন্ধ্যার আকাশ এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে পাখিদের কিচিরমিচির করে নিজেদের ঘরে ফেরা। দক্ষিণা মৃদু বাতাস, বাতাসে কিসের যেন একটা সুগন্ধ রয়েছে। তারই মাঝে গাঢ় সবুজ রঙের কুর্তিতে দাঁড়িয়ে আছে ওরু। চুলগুলো যেমন তেমন করে চুলের কাঁটা দিয়ে খোপা করা। বেশি নড়লে খুলে যাওয়ার ভয় আছে। অরু দুহাত ভাঁজ করে মধ্য গগনের দিকে চেয়ে আছে। আকাশে চাঁদ হালকা হালকা ভেসে উঠেছে। ওরু এখনো বিশ্বাস করতে পারছে না রুদ্র তার কাছে এসেছে। আজকের ঘটনাকে কেমন ভাবে মেনে নিবে তা ঠিক বুঝতে পারছে না ওরু। খুশি হবে নাকি মনের কোণে যে ভয় লুকিয়ে রয়েছে তাই মেনে নেবে যদি রুদ্র তাকে শুধু ইউজ করে? রুদ্র তো নিজেই বলেছে যে সে কখনো বউ হিসেবে মানবে না অরুকে। সেই ব্যক্তির কাছ থেকে এখন আচরণ কিসের স্বরূপ দেখবে? ওর যদি শুধু রুদ্রের কাছে খেলা করার জন্য খেলনা হয়। অরু আর রুদ্রকে ডেকে আনতো। রাবেয়া চৌধুরীর হুকুমে উঠে দাঁড়ালো ওর বিথি। আদনান চৌধুরীর সঙ্গে সঙ্গে গলা খাকারি দিয়ে বলল, কেন দুইজনদের ডিস্টার্ব করতে মন চাইছে তোমার? বেচারারা সদ্য বিবাহিত, বিয়েটা তাও যদি স্বাভাবিকভাবে হতো তাহলে না হয় হতো, কিন্তু তা তো আর না। দুইজনদের একটু সময় দাও, দুইজনদের বোঝার। আমি তো তা একবারও বলিনি যে আমার ছেলে বউ একসঙ্গে থাকতে পারবে না। অরু আর রুদ্রের যেমন একে অপরকে জানতে হবে, তেমনভাবে তো অরুরও আমাদের জানতে হবে, নাহলে থাকবে কেমন করে? রাবেয়া চৌধুরীর কথা শুনে আদনান সাহেবের উত্তেজিত মন শান্ত হয়ে আসে। সত্যি তো, বউয়ের কথা যথেষ্ট যুক্তি আছে। মাঝে মধ্যে তার বউ কাজের কথা বলতেও পারে তাহলে। নিজের আকাশ পাতাল ভেবে নিজের মনেই হাসেন তিনি। চোখের ইশারায় বিথিকে আদেশ করেন উপরে যে দুজনকে ডেকে আনতে। বিথিও বাবার আদেশ মোতাবেক উপরে গেল। রুদ্র স্টাডিতে বসে কিছু ফাইল ঘাটাঘাটি করছে। বাম হাতে জ্বলছে সিগারেট, থেকে থেকে হাতে সুখ টান দিচ্ছে তাতে। বিথি স্বাভাবিকভাবেই ঘরে ঢুকে গলা খাকারি দিয়ে বলে ওঠে, বইয়ের রাগ ভাঙিয়েছে? বিথির গলা কানে আসতেই হালকা ঘাড় ঘুরিয়ে তাকায় বিথির দিকে। মুচকে এসে বলে, শুধু রাগ ভাঙানি, একদম নিজের করে নিয়েছি। ভাইয়ের এহেন ধরনের কথা শুনে প্রায় বিষম খাওয়ার অবস্থা বিথির। নিজেকে সামলে ঢোক গিলে চোখ পিটপিট করে বলে, কি বলছিস এসব ভাই? মাথা ঠিক আছে তো? রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সিগারেট ছোট্ট করে টান দিয়ে ধোঁয়া ছাড়ে।
বিধি এসব দেখে প্রায় বিরক্ত। তার জামাই তো সেম কাজ করে, কিন্তু এদের বলে কিচ্ছু হবে না। বিধি এখন প্রায় অভ্যস্তই হয়ে গেছে। রুদ্র টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, মাথা ঠিকই আছে, যা বলেছি সব সত্য। এর থেকে বেশি বিস্তারিত বলতে গেলে স্বামী স্ত্রীর প্রাইভেট কথাবার্তা বেরিয়ে আসবে। সো যা বলেছি তাই দিয়ে বোঝার চেষ্টা কর, আর তা না হলে ভুলে যা। বিধি ফোঁস করে উঠে। তেরে এসে কিছু বলতে যাবে তার আগে রুদ্র বলে ওঠে, গালি দেওয়ার আগে যা বলতে এসেছিস তাই বলে ফেল, তা না হলে তোর দ্বারা আর বলা হবে না। এত বড় অপমান! বিধি বলল, তোর মান আছে বুঝি? বলে হাসলো রুদ্র। বিধি দাঁতে দাঁত চেপে কটমট করে তাকিয়ে বলে, তোদের দুইজনকে মার বাবা নিচে ডাকছে, তাই বলতে এসেছিলাম ওরুকে নিয়ে নিচে আয়। জোর লাগিয়ে কথাগুলো বলে গটগট করে বাইরে চলে যায় বিধি। রুদ্র সেদিকে তাকিয়ে হাসে। সিগারেট আবার টান দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ছাদের এক কোণে সুন্দর লোহার বিশাল দোলনা লাগানো। ওরও আগে দেখেনি। ছাদের এই দিকটায় তার ঠিক আশা হয়নি। আজ নীরবে হাঁটতে হাঁটতে এই দিকটায় এসে পড়েছে। আশাতে ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে। দোলনা পাওয়া গেছে। ওরও দোলনায় দোল খেতে ভীষণ পছন্দ করে। বাড়িতেও বাবা তার জন্য ছোট্ট একটা দোলনা লাগিয়ে দিয়েছিল। ওরও ঘুরতো ফিরতো আর তাতে দোল খেত। ওরও দোলনা দেখে প্রায় লাফিয়ে যেয়ে ওটাতে বসেছে আর নিজে নিজে দোল খাচ্ছে। সন্ধ্যার মৃদু বাতাস, পাখিদের বাসায় ফেরা, গাছে লাগানো নানা ধরনের ফুলের সুবাস আর দোলনায় দোল খাওয়া, সব মিলে পরিবেশটা যেন একটু স্বস্তির হয়েছে। ওরও গুনগুন করে ওঠে, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। থমকে গেল অরু কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। সামনে রুদ্রকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে দেখতে অরু নির্মল চোখের পানি। অরুকে থেমে যেতে দেখে এগিয়ে আসে ওর দিকে। অরু চুপচাপ বসে রইল নিজের অবস্থানে। ওর কেমন যেন লজ্জা লাগছে সামনের ব্যক্তিটির দিকে তাকাতে। থেকে থেকে শুধু ঢোক গিলে অরু। রুদ্র সামনে এসে দাঁড়ায়, তারপর হালকা স্বরে বলে, থামলে কেন শোনা? অরু চোখ বড় বড় হয়ে ওঠে। আবার শোনা? আর কত নিকনেম দেবে এই লোক? ওরু এদিকে ওদিকে তাকিয়ে কোনো রকমে বলে, এমনি এর পরের লাইনগুলো আমি জানি না, তাই থেমে গিয়েছি। ও, ছোট্ট করে বলল রুদ্র। তারপর মুচকি এসে আবারও বলল, জানো না? তাহলে জেনে নিও। আমার ভালো লেগেছে। এরপর থেকে শুনতে চাইলে কিন্তু সম্পূর্ণ শোনাতে হবে, বলে দিলাম। ডিরেক্টলি হুমকি দিল কি রুদ্র? বুঝতে পারল না অরু। সে শান্তশিষ্ট বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রুদ্র হাসে। সিগারেটে শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু ছুঁড়ে মারে। ওরা এতক্ষণে খেয়াল করলো রুদ্র সিগারেট খাচ্ছে। সিগারেটের ধোঁয়া ওর অপছন্দের মধ্যে অন্যতম। অরিনও করে, কিন্তু বাড়ির বাইরে। মুরব্বীরা দেখলে ভালো বলবে না, এই ভয়ে। না ওরও ধোঁয়া পছন্দ করে না বলে। কিন্তু রুদ্রকে তো আর বলা যাবে না, বা বারণও করা যাবে না। ওরও উসখুস করতে লাগলো। রুদ্র হয়তো ব্যাপারটা খেয়াল করেছে। কি ভাবছো? বলল রুদ্র। ওরও নিজের ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে ঝটপট উত্তর দেয়, কই কিছু না তো। রুদ্র বাঁকা হেসে সামনে অরুর দিকে ঝুঁকে এসে দাঁড়ায়। অরুর শ্বাস আবারও থেমে যায়। রুদ্র নিজের বাম হাতের আঙ্গুল দিয়ে অরুর চুলের খোপা খুলে দেয়। বাতাসে উঠতে শুরু করে অরুর চুল। রুদ্র নিজের মুখ অরুর কানের কাছে এনে ফিস ফিস করে বলে, তুমি কেশবতী, থাক না খোলা, বেশি সুন্দর লাগে যে। দীর্ঘ সময়ের ছুকাছুকি, সময় যেন থমকে গেছে। হারিয়ে গেছে দুজনই দুজনের স্বপ্নের জগতে, যে জগৎ থেকে ফিরে আসতে চায় না কেউ। অরুর খোলা চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে মৃদু বাতাসে। রুদ্র সেদিকেই চেয়ে মৃদু হাসে। নিজের হাতের তালু অরুর মুখে স্পর্শ করে নিজ আঙুল দিয়ে কানের কাছে গুজে দিল। এটা যেন রুদ্রের অভ্যাসে পরিণত হচ্ছে। অরুর শরীর কেঁপে উঠল। লজ্জায় মাখা মুখটা নিচু হয়ে এসেছে। রুদ্র আরেকটু এগিয়ে ঝুঁকে পড়ল। রুদ্রের নিঃশ্বাসের গরম বাতাস আছড়ে পড়ছে অরুর মুখে। অরুর চোখ তুলে তাকাতে রুদ্রের চোখে খেলা করা দুষ্টুমির চাহনি চোখ এড়িয়ে গেল না অরুর। একদিনের মধ্যে এত পার্থক্য। আর অরু রুদ্রকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিজেও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। রুদ্র হকচকিয়ে গেলেও মুখে প্রকাশ করলো না কোনো অনুভূতি। চোখ ছোট ছোট করে তাকালো অরুর দিকে। অরু বড় বড় নিঃশ্বাস নিয়ে রুদ্রের পানে চাইল। ঠোঁট ভিজিয়ে অরু বলল, আপনি কি আমাকে কিছু বলতে এসেছেন? রুদ্র মুচকে হাসল।
রুদ্র এগিয়ে এসে ঝুঁকে বলল। লজ্জা পেতে হবে না বউ, আমার দিকে তাকিয়ে থাকলে আমি কিছু মাইন্ড করব না। ওরও চোখ তুলে তাকায় রুদ্রের দিকে। রুদ্র 2 হাত পকেটে ভরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। মা নিচে ডাকছে, সে তার নতুন বৌমার সাথে কথা বলবে। ওরও একটু ঘাবড়ে গেল, মনে মনে বিড়বিড় করে বলল। ছেলে এত রাগী, তাহলে ছেলের মা কতটা রাগী হবে? অরু আর রুদ্র একসাথে নিচে এসে দাঁড়ায়। নিচে ড্রয়িং রুমের সোফায় রাবেয়া চৌধুরী, আদনান চৌধুরী আর বিথি বসে আছে। কোনো বিষয়ে গম্ভীর আলোচনা চলছিল, যা অরু আর রুদ্র সামনে এসে দাঁড়ানোর কারণে বাধা পেয়েছে। অরু রুদ্রের পাশে ভীতু সন্ত্রস্ত চাহনিতে চেয়ে আছে। রাবেয়া চৌধুরী তাকে দেখে গম্ভীর হয়ে উঠে দাঁড়ায়। ওরা আরো বেশি ভয় পেয়ে গেল, কিন্তু এবার তা আর সামনে প্রকাশ করলো না। রুদ্র সবকিছুই ভালো করে পর্যবেক্ষণ করছে। অরুর বারবার ঢোক গেলা, তার চোখ এড়িয়ে গেল না। মায়ের এহেন গম্ভীর চাহনি রুদ্রের প্রত্যাশার বাইরে ছিল। রাবেয়া চৌধুরী এগিয়ে আসলেন অরুর কাছে। অরু মাথা নিচু করে সালাম জানালো। রাবেয়া চৌধুরী অরুর মুখখানা উঁচু করে ধরেন, কিন্তু অরুর দৃষ্টি তখনও মাটিতে। রুদ্রসহ বাকিরাও তাদের দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে আছে। রাবেয়া চৌধুরী অরুর মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন। মাশাল্লাহ, কি সুন্দর মুখখানি। অরুর কানে কথাগুলো যেতে চোখ তুলে তাকালো। রাবেয়া চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ দেখে খানিকটা অবাক হলো, পর মুহূর্তে খুশি হয়েও গেল। রাবেয়া চৌধুরী আরো বললেন। আয় মা, এখানে আমার পাশে এসে বস। বলে অরুর হাত ধরে নিজের পাশে বসালেন। অরু পাশে বসতে বসতে আদনান চৌধুরীকে সালাম জানালো। আদনান সাহেব হাসি মুখেই মাথা নাড়ায়। বিথি যেয়ে অরুর পাশে বসলো। রুদ্র আগের মতোই দাঁড়িয়ে রইল। তাকে এহেনভাবে ইগনোরের আগে কেউ কখনো করেনি। একবারের জন্য কেউ বসতে বলল না। ডেকেছিল তো দুজনকেই, আদর যত্ন এখন সবই নতুন বইয়ের জন্য। রুদ্র মুখে হয়তো অস্বীকার করবে, কিন্তু তার মনের কোণে কোথাও যেন একটু জ্বলল। হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। আমি তো কখনোই ভাবিনি আমি আমার বৌমার মুখ দেখতে পারবো। এই রসকসহীন ছেলে যে বিয়ে করবে ভাবতেই পারিনি। নিজের মনের কষ্টের কথাগুলো বিলিয়ে দিল নতুন সঙ্গীর কাছে। ওরু খুব কষ্টে হাসি আটকে রাখার চেষ্টা করলো। অনুমানটার এমন বেজ্জতি যে সে কখনো শুনতে পাবে, তাও তার পরম শাশুড়ির কাছ থেকে, সেটা সে আশা করেনি। ওর চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রুদ্রের দিকে তাকায়। রুদ্র দেখে কখনোই বোঝা যায় না তার মনে কি চলছে। এখনো তাই, কিন্তু ওরু মনে মনে আন্দাজ করলো রুদ্র ভলক্যানোর মতো ফাটছে, শুধু প্রকাশ করিতে পারিতেছে না। রুদ্রের 7 জন্মের পুণ্য যে তোকে পেয়েছে। আমি খুব খুশি তোর সাথে যে আমি কত গল্প করব। হাসতে হাসতে বললেন রাবেয়া চৌধুরী। ওরও উৎসাহিত হলো। যাক, বাড়িতে হনুমান বাদে সবাই স্বাভাবিক। সে উৎফুল্লিত কণ্ঠে বলল। কি কি গল্প করবে? সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় বসায় ওরু। মাকে তুমি তুমি করার অভ্যাসটা এখনো প্রয়োগ করে হয়ে গেছে। রাবেয়া চৌধুরী বিষয়টা বুঝতে পারল। ইস, তুমি করে বলে ফেলেছি ভুল করে, কিছু মনে করবেন না। লজ্জামাখা কণ্ঠে বলল ওরু। রাবেয়া চৌধুরী রাগান্বিত স্বরে প্রতি উত্তরে বললেন। তুমি করে না বললে বেশি রাগ করব, বুঝলি? তুই আমার ছোট মেয়ে। মেয়ে কি কখনো তার মাকে আপনি আপনি করে শুনি? তার মানে আমি তোমায় তুমি করে বলতে পারবো? অবশ্যই। বিথি পাশ থেকে বলে উঠল। মা, তুমি একটা সত্যি কথা বলবে? অরু তোমার ছোট মেয়ে, জানো অরু? ওরুকে নিজের দিকে ঘুরিয়ে আবারও বলল। যখন ভাইয়া হবে তখন আমি কত চেয়েছিলাম তোমার মতো একটা বোন হোক আমার, কিন্তু কপাল, সব আমার পোড়া কপাল, এরকম একটা ভাই হয়ে গেল। কিরকম শুনি? বিথি চমকে উঠল চিরচেনা গম্ভীর স্বরটা শুনে। সে ভুলে গিয়েছিল রুদ্র পাশে দাঁড়িয়ে আছে। বেশি খুশিতে অতিরিক্ত সত্য কথার মুখের থেকে বেরিয়ে গেছে। এই জন্যই বলি, আশেপাশে তাকিয়ে পরিবেশ বুঝতে, তারপর কথা বলো। বাবার কথা তো কানে যাবে না। এখন ঠেকাও এই ভূমিকম্পকে, আমি উঠলাম। বলে গলা খাকারি দিয়ে উঠে দাঁড়ান আদনান চৌধুরী। বিধি ইশারায় বিথির বাবাকে থেকে যেতে অনুরোধ জানায়। আদনান সাহেব সে অনুরোধে সুন্দর করে মিষ্টি করে হেসে মানতে অস্বীকার করে। বৌমা আর মেয়ের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে। ছেলেকে কোনো রকম এড়িয়ে নিজের রুমে চলে যায়। বিথি, অরু আর রাবেয়া চৌধুরী অসহায় হয়ে বসে রইল। রুদ্র চুপ করে শান্ত চাহনি বজায় রেখে তিনজনের সামনে সোফায় এসে বসে। হরুর মুখোমুখি। হরু কিছুই জানে না এমন ভান করে এদিক ওদিক তাকাতে থাকলো।
বিথি সূক্ষ্ম হেসে বলল, ভাই, আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না এখনো। রুদ্রের কড়া কড়া কণ্ঠ ভেসে আসলো। হরু মুখ বিকৃত করে একবার শাশুড়ির দিকে, একবার বিথির দিকে তাকায় এবং একবার নিজের পরম অশান্তির স্বামীর দিকে চাইল। তার ভাবনাখানা এমন, হেতে তার কোনো দোষই নেই। বিথি অনিচ্ছুক হাসি দিয়ে বলল, ভাই, তুই তো তার শোনা শুনেই নিয়েছিস, তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? দেখ, উপরে তুই আমার পিছনে লেগেছিলিস, এখন আমি লাগলাম হিসেব বরাবর। বলে দাঁত বের করে আবারও হাসল। ওরু বুঝল না বিথির কথায় চিড়ে ভিজছে কিনা। রুদ্র সে আগের চাহনিতেই চেয়ে রয়েছে। রাবেয়া চৌধুরী আস্তে আস্তে উঠে দাঁড়ান। তিনজনের দিকেই তাকিয়ে বলল, আমি আর অরু কিচেনে যে কফি আর চা বানিয়ে আনছি, ততক্ষণে তোরা তোদের মধ্যে ঝগড়া মিটিয়ে নিয়ে। বলে ওরুকে নিয়ে ওই পরিবেশ থেকে কেটে পড়ল। রাবেয়া চৌধুরীর একটাই কৌশল, যখনই ছেলে মেয়ের মধ্যে ঝামেলা বাঁধে তিনি ওই ঝামেলায় না জড়িয়ে ওখান থেকে কেটে পড়েন, একদম নিজের স্বামীর মতো। আজকেও তাই করলো। ওরুকে সাথে নিয়ে আসতে ভুললো না। বাচারি কেন বুঝবে দুই গাধার মধ্যে? অবশ্য রুদ্র দিয়েছে বলেই নিয়ে আসতে পেরেছে। অরু আর রাবেয়া চৌধুরী কিচেনে এসে দাঁড়ায়। অট্টহাসিতে ফেটে পড়ে দুজন। রাবেয়া চৌধুরী তাকে তার ছেলের বিষয়ে বিস্তারিত বলছেন। আচ্ছা মা, তোমার ওই রাগী ছেলে কি ছোটবেলা থেকেই অমন? বাসের জানলা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের ধীর শরীরের অধিকারী পুরুষের পানে। এই দুদিন থানিয়ার 19 বছরের জীবনের স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। মনের সুপ্ত ইচ্ছেগুলো শুধুমাত্র না বলার প্রত্যাশাই হয়ে রইল। তানিয়া দীর্ঘশ্বাস ছেড়ে জানলার পর্দা চটাং করে টেনে দিয়ে সিটের সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নেয়। আরে বলিস কি, তোর বর ছোটবেলা থেকেই বদমেজাজি, কিন্তু সব সময় প্রকাশ করতো না যতটা এখন করে। আগে একসাথে এসে বসতো, কথা বলতো, কিন্তু এখন কি যে হয়েছে ছেলেটার। বিষণ্ণতায় ছেয়ে গেল রাবেয়া চৌধুরীর গোল মুখে। ওর বুঝতে পেরে তাড়াতাড়ি বলে ওঠে, কিচ্ছু হয়নি তোমার ওই সাজি থুরি। রাগী ছেলের শুধু একটু ফুটেজ খাই, এই আর কি। বলে হো হো করে হেসে উঠল, সঙ্গে রাবেয়া চৌধুরীও। ওর মনে মনে বেশ অবাক হলো। শাশুড়ির সামনে তারই ছেলে সম্বন্ধে উল্টাপাল্টা বলছে, তাতেও শাশুড়ি হাসছে। কি কপাল করে পেয়েছে এমন শাশুড়ি। রাবেয়া চৌধুরী হাসি থামিয়ে মিষ্টি করে তাকিয়ে বলল, অরু, আমি জানি বিয়েটা যেভাবে হয়েছে তা মোটেও আশা করার মতো নয়, কিন্তু ওপরওয়ালা যা চান সেটাই শ্রেষ্ঠ। আর আমি তোর ওপর সম্পূর্ণ নির্ভর করছি যে তুই আমার ছেলেকে আগের মতো করে দিবি। বলে অরুর হাত শক্ত করে ধরল। অরু কি বলবে বুঝতে পারছে না। এত বড় দায়িত্ব যেটা কিনা কখনোই হওয়ার নয়, সে দায়িত্বে কাঁধে তুলে নেওয়া তো পাগলের মতো হবে। কিন্তু সামনের মানুষের মুখের পানে চেয়ে না বলার মতো ক্ষমতা অরু খুঁজে পেল না। রাবেয়া চৌধুরী অরুর হাত ছেড়ে এদিক ওদিক তাকাতে লাগলো। অরু জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কি খুঁজছো? আরে আর বলিস না, তোর বরের জন্য কফি বানাতে হবে, কিন্তু কফির বয়াম কোথায় খুঁজে পাচ্ছি না। এই নাসরিনটা যে কোথায় রেখে গিয়েছে। বলে ছোটাছুটি করতে লাগলো। আমার পরিবারের সাথে তো ভালোই জমে গেছে তোমার। অরুও খুঁজতে লাগলো। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশে ভেসে থাকা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছিল অরু। আশেপাশে জ্যোৎস্না রাতের এক সুগন্ধ নাকে ভেসে আসছিল। অরু তারই উপভোগ নিচ্ছিল। এমন সময় পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসতে পেছন ফিরে চাইল। রুদ্র স্লাইডিং দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর দিকেই তাকিয়ে আছে। অরুর মধ্যে এবার আর ভয় কাজ করছে না। কোথা থেকে যেন সাহস এসে ভরেছে অরুর অন্তরে। সে সোজা হয়ে রুদ্রের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। রুদ্র মুচকি এসে সামনে এগিয়ে আসলো। অরু এক চুলও নড়ল না। চোখে মুখে সাহসের চাহনি স্পষ্ট। রুদ্রকে সে বুঝিয়ে দিতে চাচ্ছে সে এখন আর তাকে ভয় পায় না। বাড়ির প্রত্যেকটা সদস্য এখন তার সাথে। রুদ্র অরুর মুখশ্রী ভালোভাবে পর্যবেক্ষণ করে আর পাশ কাটিয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ায়। অরু অবাক হয়। সে বলে, কেন, আপনার জ্বলছে? রুদ্র ঘাড় ঘুরিয়ে পিছে চাইল। অরু এখনো অমনভাবে দাঁড়িয়ে আছে। রুদ্র আবারও সোজা হয়ে বলল, হ্যাঁ, জ্বলছে। অরু এবারে চমকে গেল। সে মোটেও এর উত্তর আশা করেনি। অরু রুদ্রের দিকে ফিরে চোখ ছোট ছোট করে তাকায়। আমার বুকে অন্য কেউ এত ভালোবাসবে আর আমার জ্বলবে না? অরু আর সহ্য করতে না পেরে বিষম খেল। এত পরিবর্তন অরুর হজম হচ্ছে না। লোকটার মাথা ঠিক আছে তো? রুদ্র অরুর অমন অবস্থা দেখে মুখ টিপে হাসল। অরুর দিকে ঝুঁকে এসে বলল,
উফ, বউ আমার আবার লজ্জা পেয়েছে নাকি? অরু বিস্ফোরিত চোখে তাকালো। চোখ কোঠর থেকে বেরিয়ে আসার অপক্রম। অরু দাঁতে দাঁত চেপে খটমট করে বলল, আপনি একটা আস্ত পাগল এবং একটা ছাগল। বলে দৌড়ে ঘরে চলে গেল। রুদ্র ঠাহর করে উঠতে পারল না কি প্রতিক্রিয়া দেবে। অরু খাটের উপর পা ভাঁজ করে বাবুদের মতো বসে পেছনের সামনে দুলছে আর বিড়বিড় করছে। অসভ্য বজ্জাত ঠোঁটকাটা, যা খুশি মনে আসবে তাই বলবে, পিয়াদব লোক। রুদ্র ঘরে এসে ঢুকতে কারেন্ট চলে যায়। আচমকা আলো গায়েব হয়ে যাওয়ায় অরু লাফিয়ে ওঠে, চেঁচাতে চেঁচাতে খাটের মাঝে যেয়ে বসে। পাশে কাউকে অনুভব করতে আবারও জোরে চেঁচিয়ে উঠল। সাথে সাথে মুখের উপর শক্ত হাতের স্পর্শ পেতে ছটফট করতে লাগলো। পাশের ব্যক্তি মুখ অরুর কানের কাছে নিয়ে এসে বলল, কথি, আমি তোমার পর। অরু ছটফটানি 1 মিনিটেই বন্ধ হয়ে গেল। আগে পেছনে কিছু না ভেবে রুদ্রকে শক্ত করে জড়িয়ে চেঁচিয়ে বলল, লাইট জ্বালান, লাইট জ্বালান, আমার ভয় লাগছে। সবকিছু চুপ হয়ে হঠাৎ রুদ্রের ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। অরু একটু শান্ত হলো। পুরো ঘর অন্ধকার, সে কখনোই করে না। অন্ধকারে তার ভীষণ ভয়। বেশিরভাগ ভূতের, তার উপরে আগের রাতে পেতনিদের কথা শুনিয়েছে, আরো বেশি ভয়। রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে আছে। অরু রুদ্রকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, এইভাবে তাকিয়ে আছেন কেন হ্যাংলার মতো? শেষের কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। অরু একদম চুপ হয়ে গেল। রুদ্র মুখ অরুর মুখের সামনাসামনি নিয়ে এসে বলে, কি বলে? যা বলেছি ঠিক বলেছি। নিজে প্রথমে ভয় দেখাচ্ছেন, আবার নিজেই হ্যাংলার মতো তাকিয়ে রয়েছেন। আর কি বলবো? আমি নিজের দিকে ইশারা করে অবাক কণ্ঠে বলে রুদ্র। আমি তোমাকে ভয় দেখাচ্ছি? কখন? কাল পেতনির ভয়কে দেখিয়েছে ভূতে, আর এখন লাইট বন্ধ করে দিয়ে ভয় দেখাচ্ছেন। মুখ ফুলিয়ে বলল অরু। রুদ্র অরুর কপালে টোকা দিয়ে বলল, তুমি অন্ধকারে ভয় পাও? বলে হো হো করে হেসে উঠল। অরু রাগে ফেটে পড়ল। সে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো খাটে। রুদ্রের চোখ অরুকে অনুসরণ করে উপরে তাকিয়ে রইল। অরু কোমরে হাত দিয়ে কিছু বলতে যাবে, এমন সময় দরজায় নক হয়। অরু থেমে গেল। দুজনেই দরজার দিকে তাকিয়ে রইল। রুদ্রদের ফ্ল্যাশ লাইটের সাহায্যে উঠে দাঁড়িয়ে দরজার কাছে যেয়ে দাঁড়ায়। দরজা খুলতেই বিথি আর রাবেয়া চৌধুরীকে দেখতেই রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। অরু এক লাফে খাট থেকে নেমে এসে দাঁড়ায়। বিথির হাতে দগদগ করে জ্বলছে মোমবাতি। এই এলাকায় তো কারেন্ট যায় না তেমন, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে। খাটে বসতে বসতে বলল রাবেয়া চৌধুরী। অরু পাশে যেয়ে বসেছে, কিন্তু বিথি আগের মতো মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। ওকে রুদ্র কর্কশ কণ্ঠে বলল, আপনি কি বাইরে দাঁড়িয়ে আছেন? আপনিও ভিতরে এসে আমাদেরকে উদ্ধার করুন। রুদ্রের খোঁচা মারা কথা তিনজনই বুঝতে পারল। রাবেয়া চৌধুরী তাতে কানে দিল না, কিন্তু বিথি সাপের মতো ফুসফুস করে উঠে বলে, তোর ট্যারা ট্যারা বন্ধ করে সোজা করে বলতে পারিস না? তোর এই ঘরে আসা যাবে না, তাতেই হয়। সোজা কথা তো আর তোর গায়ে লাগে না, গন্ডারের চামড়া বলে কথা, তাই টেরা টেরা কথায় বুঝিয়ে দেই। আবার বাঁধলো। দুজনের কথার মাঝে বিড়বিড় করে উঠল রাবেয়া চৌধুরী। এই দুইটাকে এক সুতোয় যতদিন না বাঁধতে পারছি ততদিন এই ধরিত্রী আমি ছাড়ছি না। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল রাবেয়া বেগম। সামনে আদনান সাহেব মনোযোগ দিয়ে অফিসের ফাইল ঘাটাঘাটি করছে। বইয়ের কথা তিনি তেমন ভ্রুক্ষেপ করল না। নিজের স্বামীর কাছে বড় কোনো প্রতিক্রিয়া আশা করেছিলেন রাবেয়া চৌধুরী, কিন্তু আদনান চৌধুরী কোনো প্রতিক্রিয়া না আসায় কিছুটা হতাশ হলেন তিনি, কিন্তু দমে গেলেন না। রাবেয়া চৌধুরী হাতের কাপটা টি টেবিলের উপর শব্দ করে রাখলেন। রাগী কণ্ঠে বললেন, আমি কিছু বলছি, কানে কি যাচ্ছে? হ্যাঁ, বিরক্তি ভরা কণ্ঠে শব্দ করে আদনান সাহেব। রাবেয়া চৌধুরী এবার বিরক্তির চরম পর্যায়ে উঠে গেলেন। কি শুনি, তুমি কি চাও না তোমার ছেলের সংসার করুক? আদনান সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে চোখ থেকে চশমাটা খুলে টেবিলের উপর রেখে ইজি চেয়ারে সোজা হয়ে বসে আর বইয়ের দিকে নিরাশাপূর্ণ দৃষ্টিতে চেয়ে বলে, চাইবো না কেন? আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, ও সব গুছিয়ে নিবে। ঘোড়ার ডিম, ছেলের কোনো দোষই তো তুমি দেখতে পারো না। প্রায় চেঁচিয়ে উঠলেন রাবেয়া চৌধুরী। দোষ দেখতে পারি কিনা জানি না, একটা জিনিস দেখতে পেরেছি আমি আমার ছেলের মধ্যে, যে হয়তো তুমি দেখতে পাওনি। কি? ওর প্রতি যত্নশীল। বলে হাসলেন আদনান সাহেব। রাবেয়া চৌধুরী বুঝতে পারলেন না, এমন মুখ করেই বলল,
মানে? আদনান সাহেব মৃদু হেসে আবারও বলা শুরু করেন। তোমার ছেলে আমাদের বৌমাকে ভালোবাসবে এবং নিজের জীবনের থেকেও লিখে রেখো বলে উঠে গেলেন আদনান সাহেব। রাবেয়া চৌধুরী আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি বুঝলেন নিজের স্বামীর কথার অর্থ। তিনিও মিটমিট করে হাসলেন। এখন তার মাথায় অন্য পরিকল্পনা এসে ভর করেছে। এটাকেও বাস্তবে প্রয়োগ করতে হবে। তার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে হবে, যার জন্য সাহায্য লাগবে বিথির।